কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৈকল্পিক পত্রিকার নিবেদন শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে। এই শ্রুতিগ্রন্থটি পাঠ করেছেন বৈকল্পিক পত্রিকার যুগ্ম সম্পাদক দেবাঞ্জনা দাস। শুরু হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে। আজ প্রথম পর্ব। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অন্ডাল থেকে গৌরাণ্ডি পর্যন্ত যে ব্রাঞ্চ রেল লাইনটি চলে গেছে তারই শেষ প্রান্তে ছোট্ট একটি স্টেশন চুরুলিয়া। উত্তরে অজয় নদের সুবিস্তীর্ণ বালু বিস্তার, কাশগুচ্ছ সমাচ্ছন্ন সৈকত ভূমি। অদূরে পাণ্ডবের অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডব নির্মিত পাণ্ডবেশ্বর মহাদেবের 5টি মন্দির। পরপারে বীরভূম, কবি জয়দেবের লীলাভূমি, সুপবিত্র কেন্দুবিল্ল, গীতগোবিন্দ রচয়িতা সাধক কবি জয়দেব। দক্ষিণে কয়লা খনি আর লৌহ ইস্পাতের কলকারখানা সমাস্তীর্ণ জনবহুল সুবিস্তৃত শিল্পাঞ্চল রানীগঞ্জ আর আসানসোল। পশ্চিমে স্বাধীন ভারতের অন্যতম কীর্তি দুর্দান্ত দামোদরের দুরন্ত বন্যা প্রতিরোধ মাইথন, সুবিস্তীর্ণ জলাধার আর জলবিদ্যুৎ কেন্দ্র। অদূরে সুপ্রাচীন কল্যাণেশ্বরী মন্দির। মায়ের স্থান অপভ্রংশে মায়ের থান, তাই হয়েছে মাইথন। পৃষ্ঠা 8। পূর্বে পলাশরাঙা প্রান্তরের পাশে শাল, তাল, তমাল আর হরিতকির বন। এরই মাঝখানে ছোট্ট একটি গ্রাম চুরুলিয়া। গ্রামের পশ্চিমে দরিদ্র কয়েক ঘর চাষি মুসলমানের বাস। রাজা নরোত্তম সিংহের গড় আর পীর পুকুরের পাশে ওই যে মাটির প্রাচীর ঘেরা ঘরখানি দেখা যাচ্ছে, ওই ঘরে বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেছিলেন বাংলার গৌরব, অপরূপ সুরস্রষ্টা, অভিনব গীতিকার, জনগণ চিত্তরঞ্জন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নিরানন্দ পরিম্লান দরিদ্রের সংসার, কিন্তু জন্মলগ্নে বিধাতা যার ললাটে এঁকেছেন কবিত্বের জয়টিকা, মন তার ছুটে চলে ছন্দবদ্ধ সুরলোকে, আনন্দের সন্ধানে। তাই যেখানে গান, যেখানে সুর, কবি, যাত্রা, লোটো, ঝুমুর, বালক নজরুল ঘুরে বেড়ায় সেইখানে। গান গায়, বাজনা বাজায়, গীত রচনা করে। কিন্তু চিরচঞ্চল শিল্পী মন কোথাও স্থির থাকতে পারে না। অশান্ত চঞ্চল মন তার ছুটে বেড়ায় যেখানে সেখানে। কখনো রুটির দোকানে খানসামা, কখনো গার্ড সাহেবের বাবুর্চি, কখনো মক্তবের শিক্ষক। সবাই বলে, আহা, ছেলেটা ভালো, লেখাপড়া শিখলে মানুষ হতে পারে। তাই সে মানুষ হতে গিয়েছিল একবার ময়মনসিংহে, একবার মাথরুনে, শেষে বাড়ির কাছে শিয়ারশোলে। ব্যবস্থা হলো শিয়ারশোল রাজার স্কুলে মাইনে লাগবে না, সেইখানেই পড়বে, থাকবে রায় সাহেবের ফুলবাগানের পাশে মাটির একটি ছোট্ট ঘরে। খড় দিয়ে ছাওয়া এই ছোট্ট ঘরখানির নাম মোহামেডান বোর্ডিং। 5টি মুসলমানের ছেলে বাস করে এখানে। পৃষ্ঠা 9। সেই 5টি ছেলের ভিতর একটি হলো দুখু মিয়া, ভালো নাম কাজী নজরুল ইসলাম। একদিকের একটি জানলার পাশে ছোট একটি খাটিয়া, খাটিয়ার উপর পরিষ্কার একটি বিছানা পাতা, বিছানার উপর ছোট ছোট 2টি বালিশ আর বই খাতার ছড়াছড়ি। দেখলেই চেনা যায় অগোছালো কোন এক ছন্ন ছাড়া ছেলের আস্তানা। এই ঘরের ভিতর ছিল আরো 3টি দড়ির খাটিয়া। সেই 3টি খাটিয়ায় থাকতো আরো 4 জন ছাত্র। কি তারা পড়তো, কোথায় তাদের বাড়ি, কিছুই জানি না। তবে তাদের মধ্যে একজনের কথা আমার আজও মনে আছে। তার ভালো নাম আমার জানা নেই, ডাকনাম ছিল ছিনু। স্বাস্থ্যবান সুন্দর ছেলে। প্রথম যেদিন তাকে দেখলাম ঝাঁটা হাতে নিয়ে ঘর ঝাঁট দিচ্ছে। সে আজ কতদিনের কথা, তবু আজও মনে আছে। তার কথা শুনে হেসে গড়িয়ে পড়তাম আমরা। সামান্য কথা, কিন্তু বলবার ভঙ্গি তার এমনি যে না হেসে কেউ থাকতে পারত না। তার কথাগুলো এখন আর আমার মনে নেই, থাকবার কথাও নয়।
তবে এইটুকু শুধু মনে আছে, নজরুলকে সে খুব ভালোবাসত। নজরুলের বিছানার চাদর কাচত, জামায় কাপড়ে সাবান দিয়ে দিত। স্কুলের ছুটির পর বই খাতা বাড়িতে রেখে কিছু খেয়েই ছুটতাম ওদের বোর্ডিং হাউসে। আমাকে দেখবা মাত্র খেজুর পাতার একটা চাটাই নিয়ে ছিনু ছুটে আসতো, বলতো, দাঁড়াও, এইটা আগে পেতে দিই। এই বলে খাটিয়ার উপর থেকে বইটই সরিয়ে সেই চাটাইটা বিছিয়ে দিয়ে বলতো, নাও এইবার শো, বসো, যা খুশি তাই করো। বিছানার চাদরটা ময়লা হলে তাকেই কাচতে হবে, তাই তার এই সতর্কতা। কিন্তু বিছানার চাদর বা কাপড় জামা কাচতে তাকে আমি কোনোদিনই, পৃষ্ঠা 10, দেখিনি। নজরুলই আমাকে সে কথা বলেছিল পাছে আমি কিছু মনে করি এই ভেবে। ছিনু কিন্তু স্পষ্ট পরিষ্কার বলে বসলো, বিছানার উপর তোমরা বই মারণ করো আর আমি তোমার চাদর কেচে মরি। নজরুল হো হো করে হাসত, সেই পবিত্র নির্মল হাসি, নিতান্ত সহজ সরল শিশুর মতো নিষ্কলঙ্ক অন্তঃকরণের বহিঃপ্রকাশ। বিস্কুটওয়ালা এসে দাঁড়াতো জানালার পাশে, মিশমিশে কালো গায়ের রং, গলায় শুভ্র যজ্ঞোপবীত, বাঁশের চুপড়িতে নানা রকমের বিস্কুট, পাউরুটি, ময়লা একটা ন্যাকড়া দিয়ে ঢাকা। ছিনু বলতো, কি হে, তুমি বামুন তো? বিস্কুটওয়ালা বলতো, হ্যাঁ বাবু, আমার বাঁকুড়া জেলায় বাড়ি। ছিনু বলতো, দেখো, মিছো কথা বলে আমাদের জাত মেরে দিও না, দাও, ওই বাবুদের দাও, আমি চা আনি ততক্ষণ। নজরুলের টাকা পয়সা থাকতো তার বিছানার তলায়। টাকা পয়সা বলতে শিয়ারশোল রাজবাড়ি থেকে পাওয়া মাসিক 7টি টাকা। স্কুলে বেতন দিতে হতো না, বোর্ডিংয়ের খরচ দিতে হতো না। 7টি টাকা পেত সে নিজের খরচের জন্য, কিন্তু সে আর কতক্ষণ? বিছানার তলাতেই থাকতো, সেইখান থেকেই খরচ হতে হতে একদিন শেষ হয়ে যেত। 7 টাকার বেশিরভাগ নিত এই বিস্কুটওয়ালা, তারপর চলতো ধার। সে ধার শোধ করতাম হয় আমি, নয় আমাদের আরেক সহপাঠী বন্ধু শৈলেন ঘোষ। সে ছিল খ্রিস্টান, সে দিত। একবার একটা ভারী মজা হয়েছিল। মাসের প্রথমেই রাজবাড়ি থেকে 7টি টাকা নজরুল নিজে গিয়ে নিয়ে এসেছে। বোর্ডিংয়ে এসে দেখে তার ছোট ভাই আলী হোসেন এসেছে গ্রাম থেকে। সচ্ছল সংসার নয়, দারিদ্র্যের জ্বালা লেগেই আছে। দুঃখ কষ্টের কথা পাছে বেশি শুনতে হয়, তাই তাড়াতাড়ি, পৃষ্ঠা 11, 7টি টাকাই আলী হোসেনের হাতে দিয়ে নজরুল তাকে বিদায় করে দিয়েছে। গিয়ে দেখি ছিনু গজগজ করছে আর নজরুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। যাওয়া মাত্র নজরুল বললে, চলো বেরিয়ে আসি। আমি আর বসলাম না, বললাম চলো। ছিনু বললে, জানো মিয়া সাহেব, দুখু মিয়ার ছোট ভাইটার বিড়ি সিগারেটের খরচই মাসে 7 টাকা। ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি, ছিনু বুঝিয়ে দিল। বললে, ওই 7টা টাকা ওর মায়ের হাতে দেবে কিনা ওর ভাইটা, বিড়ি সিগারেট খেয়েই ফুঁকে দেবে। নজরুল বললে, বিড়ি সিগারেটও খায় না। ছিনু বললে, খায় না, খাবে। নজরুল বললে, আর তুই যে হুঁকো টানিস। স্কুলের ছেলে হুঁকো টানে, তাজ্জব ব্যাপার। ছিনুকে জিজ্ঞাসা করলাম, সত্যি? কথাটা বলতে ছিনুর ভারী লজ্জা। না মিয়া সাহেব, মিছে কথা, আমি চা আনছি, বসো, বলে সে পালিয়ে গেল। নজরুলও যেন বাঁচল সেই অপ্রীতিকর প্রসঙ্গ থেকে রেহাই পেয়ে। মিয়া সাহেব, পেছন ফিরে তাকাতেই দেখি বিস্কুটওয়ালা এসে দাঁড়িয়েছে। বললে, ঝাল রুটি এনেছি। লঙ্কা, নুন আর মরিচুর গুঁড়ো দিয়ে শক্ত শক্ত একরকম পাউরুটি তৈরি করে ওরা, বলে ঝাল রুটি। আমিই তাকে আনতে বলেছিলাম। পৃষ্ঠা 12। বললাম, দাও, কিন্তু তুমি আমাকে মিয়া সাহেব বললে কেন হে? ছিনু এলো একটি কলাই করা থালার উপর ডাঁট ভাঙা কাপে চা নিয়ে। বিস্কুটওয়ালাকে দেখেই বললে, তুমি আমাদের জাত মেরে দিয়েছ, কাল থেকে আর এসো না। বিস্কুটওয়ালা হাসতে লাগলো। ছিনু বললে, হাসি নয়, তুমি বামুন নও, আমি সব খবর নিয়েছি। বিস্কুটওয়ালা কথাটা গ্রাহ্যই করলে না। আনা চারেকের ঝাল রুটি দিয়ে সে ধার রইল বলে চলে যাচ্ছিল। আমি তার দাম দিয়ে দিলাম। ছিনু বললে, তুমি বেহেস্তে যাবে মিয়া সাহেব, খোদাকে আজ রাত্রেই আমি বলে দেব। রাত্রে তোমার সঙ্গে দেখা হবে খোদার? ছিনু বললে, হ্যাঁ, রোজ রাত্রে তামাক খেতে আসে। এই সব তুচ্ছ সামান্য কথা শুনতাম আর হেসে হেসে পেটে খিল ধরে যেত। ছিনুকে বলেছিলাম, আমাকে মিয়া সাহেব বলে ডেকো না ছিনু,
আজ বিস্কুটওয়ালা পর্যন্ত আমাকে মিয়া সাহেব বলে ডেকে গেল। ছিনু বললে, তোমার দাদামশাইয়ের খেতাব রায় সাহেব, সরকার দিয়েছে, আর তোমার খেতাব মিয়া সাহেব, আমি দিয়েছি, ছিনু সরকার। আজ রাত্রে খোদাকে বলে ওটা আমি মঞ্জুর করিয়ে নেব। নজরুল আর আমি একদিন বিকালে বেড়াতে বেরিয়েছিলাম। ফিরতে সন্ধে হয়ে গেল। দেখি বোর্ডিংয়ের পেছন দিকে আগাছার জঙ্গলের ভেতর লণ্ঠন নিয়ে কে যেন কি খুঁজছে। আব্দুল ছিল দোরের কাছে দাঁড়িয়ে। আব্দুল রান্নাও করে, চাকরের কাজও করে। তাকেই জিজ্ঞাসা করলাম, লণ্ঠন নিয়ে ওই দিকটায় কে গেল আব্দুল? পৃষ্ঠা 13। আব্দুল বললে, ছিনু মিয়া হুঁকো খুঁজছে। হুঁকো খুঁজছে? আব্দুল বললে, হ্যাঁ বাবু, তোমাদের স্কুলের পণ্ডিত এসেছিল ভোরাব সাহেবের কাছে। ছিনু মিয়া ওই জানলার কাছে বসে বসে তামাক খাচ্ছিল, দেখতে পাইনি। তারপর যেই পণ্ডিতকে দেখতে পাওয়া, আর অমনি আগুন শুদ্ধ হুঁকোকলকে ওই জানলা গলিয়ে ফেলে দিয়েছে ওই দিকে। তাই বুঝি আনতে গেছে ছিনু? আব্দুল বললে, হ্যাঁ, ওদিকে ভাত চাপিয়েছি, এখনো লণ্ঠনটা আনলে না। পরের দিন দেখলাম ছিনুর হুঁকোটি জানলার পাশে নামানো। নারকেলের মালার এখানে ওখানে সাদা চুন লাগানো হয়েছে। পাথরের উপর পড়ে ফেটে গেছে হুঁকোটি। আমাদের তখন মর্নিং স্কুল, রানীগঞ্জ কয়লাকুঠির দেশ। ওখানকার গরম মনে রাখবার মতো। আমরা অবশ্য জন্মেছি ওই দেশে, আমাদের গা সওয়া হয়ে গেছে। তবু স্কুলের ছুটির পরে পুকুরে গিয়ে স্নান করাটাকে সৌভাগ্য বলে মনে হয়। পুকুরে গিয়ে গলা পর্যন্ত ডুবিয়ে হাপুস হুপুস করব, সাঁতার কেটে এপার ওপার হব, স্নান করব, চোখ দুটো লাল হয়ে উঠবে, হাতের আঙুলের ডগা চুপসে যাবে। পশ্চিমের সেই প্রচণ্ড গরমেও একটু শীত শীত করবে, তবে জল থেকে উঠব। এই ছিল নিয়ম। আমাদের ম্যানেজার পুকুরের খুব কাছেই ছিল নজরুলের আস্তানা মোহামেডান বোর্ডিং। এত কাছে পুকুর, তবু সে আসত না স্নান করতে। জিজ্ঞাসা করলে বলতো, আমি কুয়োর জলে স্নান করি। ওদের বোর্ডিংয়ের উঠোনে ছিল একটা পাত কুয়ো। বলতো, আমাদের এই কুয়োর জলটা কিরকম ঠান্ডা দেখেছ, বরফ দেয়া জলের মতো, শরীর জুড়িয়ে যায়। পৃষ্ঠা 14। আরে রাখো তোমার কুয়ো, পুকুরের জলে চান না করলে চানই হয় না। এই বলে নজরুলকে একদিন জোর করে ধরে নিয়ে গেলাম। শান বাঁধানো চমৎকার ঘাট। জলে নেমে এক পা করে এগিয়ে এক কোমর জল পর্যন্ত গিয়ে সে আর যেতে চায় না কিছুতেই। বললাম, চলো। কিছুতেই যাবে না। যত টানাটানি করি ততই অনুনয় বিনয় করতে থাকে। টেনো না, ডুবে যাব। ডুববে কেন? সাঁতার জানো না? নজরুল বললে, না। সেদিন বুঝলাম তার কুয়োতে স্নান করবার রহস্য। বললাম, সাঁতার আমি শেখাবো তোমায়। নজরুলকে সাঁতার শেখাতে গিয়ে পড়লাম বিপদে। প্রথম দিন রাজি হলো না। কেমন করে সাঁতার কাটতে হয় দেখাচ্ছি তাকে। চিত সাঁতার কাটতে কাটতে পুকুরের প্রায় মাঝখানে গিয়ে পড়েছি, আর সেই সুযোগে হাতের আঙুলটা দিয়ে নাকটা চেপে ধরে টুপ করে একটা ডুব দিয়েই হড়হড় করে জল থেকে উঠেই দে ছুট। পরের দিন আবার ধরে নিয়ে গেলাম নজরুলকে। সেদিন তাকে অনেক কষ্টে রাজি করিয়েছি এই বলে যে, তোমাদের বাড়ির পাশে অত বড় দিঘি, পীরপুকুর, কাছে অজয়ের মতো অত বড় নদী, তুমি সাঁতার জানো না? শুনলে লোকে হাসবে যে। পুকুরের চারপাড়ে কাঁকড় বিছানো পায়ে চলার পথ, পথের দুধারে মরশুমি ফুলের কেয়ারি, আর নানা রকমের সারি সারি ফলের গাছ। পূব দিকের পাড়ে ছোট ছোট দুটো গাছে বিস্তর ফল ধরেছিল। ফলগুলো আঙুরের মতো দেখতে, খুব টক, এত টক যে নুন দিয়ে খেতে হয়। তার নাম আমরা, পৃষ্ঠা 15, কেউ জানতাম না। তখনও জানতাম না, এখনো জানি না। পথের পাশেই টালির একটা ছোট্ট ঘরে থাকতো 3 জন মালি। নজরুল চট করে ঢুকে পড়ল মালিদের ঘরে। বেরিয়ে এলো খানিকটা নুন হাতে নিয়ে। নুন কি হবে? জবাব না দিয়েই নজরুল ছুটল সেই গাছের দিকে। সেইগুলো খাবার ছুতো করে যত দেরি হয় ততই ভালো। দেরি কিন্তু হলো না। গাছে তখন খাবার মতো একটি ফলও নেই, সব তুলে নিয়ে গেছে। হাতের নুন ফেলে দিয়ে নজরুলকে নামতে হলো পুকুরের ঘাটে। সেদিন আর কোনো কথা নয়, সাঁতার তাকে শিখতেই হবে। কোনো ভয় নেই বলে তাকে এক বুক জলে টেনে নিয়ে গেলাম। বললাম, এবার পা দুটো মাটি থেকে তুলে জলের উপর ভেসে থাকবার চেষ্টা করো। আমি কাছেই রইলাম, তার নাগালের ভেতর। ও বোধ করি তখন দাঁড়িয়েছিল শান বাঁধানো ঘাটের শেষ বৈঠাটায়। মাটি থেকে পা তুলে জলে ভাসবার চেষ্টা করতে গিয়ে
হঠাৎ কোন সময় সে ডুবন জলে চলে এসেছে বুঝতে পারেনি। প্রাণের ভয়ে তৎক্ষণাৎ সে দুহাত বাড়িয়ে আমাকে জাপটে ধরে ফেললে। সে তখন নিজেও ডুবছে, আমাকেও উঠতে দিচ্ছে না। আমি যত উঠতে চেষ্টা করি নজরুল ততই আমাকে চেপে ধরে। জাপটাজাপটি করে সেদিন বোধহয় আমরা দুজনেই মরছিলাম। আমাদের ঘোড়ার গাড়ির কোচম্যান মহবুব স্নান করছিল। সে আমাদের এই অবস্থা দেখতে পেয়ে তাড়াতাড়ি টেনে তুলে আনলে সেখান থেকে। নজরুল আর আমি হাঁটু জলে এসে সবকিছু ভুলে গেলাম আর একটু হলেই আমরা মরে যেতাম মহবুব যদি না আমাদের টেনে তুলত। পৃষ্ঠা 16। মহবুবের গায়ের রং ছিল আলকাত্রার মতো কালো, তার উপর তার সর্বাঙ্গে ছিল বড় বড় লোম, কালো একটা ভাল্লুকের মতো দেখতে, অসুরের মতো যেমন বলবান তেমনই জোয়ান। এই মানুষটির ওপর বিশেষ প্রসন্ন ছিলাম না আমি। কেন ছিলাম না সেই কথাই বলি। আমার মাতামহ রায় সাহেবের ছিল দুটি ঠিক এই রকমই কালো রঙের বড় বড় ঘোড়া, আর দুটি চমৎকার ঘোড়ায় টানা গাড়ি। রবার দেওয়া চাকায় কোনো শব্দ উঠত না। রানীগঞ্জ শহরের উপর দিয়ে সে গাড়ি যখন চলত অনেক দূর থেকে শোনা যেত 4 জোড়া খুরের টপ টপ শব্দ। পাশের বাড়িগুলো যেন কাঁপত থরথর করে। বিকেলে একদিন আমরা বেড়াতে বেরিয়েছি 3 বন্ধু, নজরুল, শৈলেন আর আমি। একজন মুসলমান, একজন খ্রিস্টান আর একজন ব্রাহ্মণ। হঠাৎ আমার অতি পরিচিত ঘোড়ার পায়ের শব্দ শুনে পেছন ফিরে তাকালাম। দেখি মহবুব আসছে গাড়ি নিয়ে। রায় সাহেব রানীগঞ্জে নেই, নিশ্চয়ই খালি গাড়ি। বন্ধুদের বললাম, চলো গাড়িতে চড়ে কাগজকল পর্যন্ত ঘুরে আসি। সবাই আমরা থমকে থামলাম। সত্যিই ফাঁকা গাড়ি। সওয়ারি থাক আর নাই থাক, ঘোড়া দুটোকে রোজ একবার অন্তত ঘুরিয়ে না আনলে শুনেছি তাদের পায়ে বাত হয়। তাই মহবুব চলল ফাঁকা গাড়ি নিয়ে। হাত তুলে গাড়ি থামাতে বললাম। গাড়ি কিন্তু থামলো না। ভাবলাম সে বুঝতে পারেনি। তখন চিৎকার শুরু করলাম, মহবুব গাড়ি থামাও, আমরা যাব। মহবুব শুনলে না, আমাদের দিকে একবার তাকিয়ে অগ্রাহ্য করে চলে গেল। পৃষ্ঠা 17। বন্ধুদের কাছে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। এরকম একদিন নয়, আরো 2 দিন। সেই মহবুব আসন্ন বিপদ থেকে আজ সে আমাদের বাঁচিয়েছে, তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল আমার। কি যে সে আশা করেছিল জানি না। আমরা কিন্তু তখন সে কথা ভুলে গেছি। এক হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজরুল আর আমি খুব হাসছি। মহবুব আমাদের ধমক দিয়ে বললে, ওঠো, জলদি ভাগো, না তো বাবুকে বলে দেব। সত্যিই বলে দিলে। এমন অতিরঞ্জিত করে রং ফলিয়ে আমার এই সাঁতার কাটতে গিয়ে ডুবে যাবার কথা মহবুব বলেছিল মাতামহকে যে তার পরের দিন থেকে পুকুরে যাওয়া আমার বন্ধ হয়ে গেল। হুকুম হলো বাড়ির ইঁদারার কাছে চৌকির ওপর বসবো, বালতি দিয়ে জল তুলে চাকর আমার মাথার উপর ঢেলে দেবে। বিকেলে নজরুলকে গিয়ে বললাম সে কথা। ছিনু মিয়া শুনলে, বললে, হায় রে কপাল, আমি যদি তুমি হতাম। জিজ্ঞাসা করলাম, কি করতে তাহলে? ছিনু বললে, চাকরটা 2 দিনেই বাপ বাপ বলে পালাতো। বলতাম, ঢাল বেটা, কত ঢালবি। জল তুলিয়ে তুলিয়ে হাতে তার ব্যথা ধরিয়ে দিতাম। আমার পুকুরে যাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু নজরুলের বোধ করি তখন নেশা ধরে গেছে। শুনি সে রোজই পুকুরে যায় স্নান করতে। পৃষ্ঠা 18। কতদিন পরে ঠিক মনে নেই, 15-20 দিন হবে বোধ হয়। আমার দাদামশাই রায় সাহেব কোথায় যেন গেলেন। স্কুল থেকে এসেই তেল মেখে গামছা নিয়ে দিয়ে ছুট। নজরুলের বোর্ডিংয়ে গিয়ে দেখি নজরুল প্রস্তুত। পুকুরে গিয়ে নজরুলের কাণ্ড দেখে অবাক। সেই জল কাতুরে নজরুল যেন অন্য নজরুল হয়ে গেছে। জলে নেমে আমার আগে আগে চলেছে সে। আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। এক কোমর, এক বুক। বললাম, আর যেও না, ডুবে যাবে। তার কাছ থেকে একটু দূরে দূরে রইলাম। সেদিনের মতো যদি জাপটে ধরে তো দুজনেই ডুববো। কিন্তু অবাক করে দিলে নজরুল। ডুবলো না, আমার সঙ্গে সমানে সাঁতার কেটে এগিয়ে চলল। বাড়ি, এই তো বেশ শিখে ফেলেছ। কেমন করে শিখলে? কে শেখালে? নজরুল বললে, মহবুব। শুনলাম আমি যে কদিন আসিনি নজরুল প্রতিদিন এসেছে আর মহবুব তাকে সাঁতার শিখিয়েছে। ছিনু মিয়ার সঙ্গে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক দিন আগে। রানীগঞ্জে থাকতে থাকতেই হঠাৎ একদিন শুনলাম ছিনু দেশে চলে গেছে।
শুনলাম দেশে গেছে শাদি করবার জন্য, কিন্তু সেই যে গেল সে আর ফিরে এলো না। তার স্মৃতিচিহ্নের মধ্যে ভাঙা চুনকাম করা সেই হুঁকোটি পড়ে রইল বোর্ডিং হাউসের বারান্দার এক কোণে। অনেক দিন পরে, এখন থেকে মাত্র 6-7 বছর আগে, কি একটা কাজের, পৃষ্ঠা 19, জন্য গিয়েছিলাম আসানসোল। স্টেশনে ট্রেনটা গিয়ে দাঁড়ালো সন্ধ্যায়। চারিদিকে আলো জ্বলে উঠেছে, দিনের মতো পরিষ্কার। প্ল্যাটফর্ম ধরে এগিয়ে চলেছি। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলে, শৈলবাবু, শৈলবাবু। এ নাম ধরে কে ডাকলে? থমকে দাঁড়ালাম। পেছন ফিরে তাকাতেই দেখি একটি লোক এগিয়ে আসছে আমার দিকে। শীর্ণকায় এক বৃদ্ধ মুসলমান, মুখে কাঁচা পাকা কয়েক গাছা পাতলা পাতলা দাড়ি গোঁফ, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা। কাছে এসে সে আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। চিনতে পারছেন শৈলবাবু? চেনবার মতো কিছুই ছিল না সে মুখে, তবু আমার চিনতে দেরি হলো না। প্রত্যেক মানুষের জীবনেই বোধ করি এমন একটা সময় আসে যখন যা কিছু সে দেখে শুধু চোখ দিয়ে দেখে না, মন দিয়ে দেখে। তাই মন তাকে আর ভুলতে পারে না সারা জীবনেও। সে সময়টা মানুষের কৈশোর। তাই বোধ হয় স্কুলের সহপাঠীদের আমরা ভুলতে পারি না, কিন্তু কলেজের বন্ধুদের ভুলে যাই। বললাম, চিনেছি, তুমি ছিনু। সে যেন কি কথা বলতে যাচ্ছিল। এমন সময় রেল কোম্পানির একজন কর্মচারী এসে তার একখানা হাত ধরে টানতে আরম্ভ করলো। বললে, এসো, টাকা দেবে, এসো। কি হয়েছে মশাই? বলে এগিয়ে গেলাম। রেল কর্মচারী বললে, আর বলেন কেন, বেটা পাজি এক শেষ। যাবে বলছে জামুরিয়া, ধানবাদ থেকে টিকিট করেছে কুলটির, নেমেছে আসানসোলে। জিজ্ঞাসা করলুম তো পাগলের মতো আবল তাবল যা তা বলতে লাগলো। তারপর উত্তম মধ্যম 1-2 দিতেই তখন ঠিক ঠিক জবাব দিলে। পৃষ্ঠা 20। বলেই সে ছিনুর মুখের পানে তাকিয়ে ভেঙচি কেটে বললে, বেটা বলে কি না আমার মাথা ঠিক ছিল না। কর্তব্যপরায়ণ রেল কর্মচারীটিকে শান্ত হবার জন্য অনুরোধ করলাম। বললাম, থামুন, ও চুরি করেনি, ডাকাতিও করেনি, ওকে মারলেন কেন? ছি। লোকটি আমার মুখের দিকে কটমট করে একবার তাকিয়ে দেখলে, তারপর হঠাৎ কেমন যেন অন্য মানুষ হয়ে গেল। বললে, আপনাকে ডেকে আনলে বুঝি? না না, মারবো কেন, মারিনি মারিনি। এমন 2-1 মানে ধমক থামক, মানে যান আপনি যেখানে যাচ্ছেন যান, আমি একটা রসিদ লিখেই ওকে ছেড়ে দিচ্ছি। বললাম, কিন্তু ও যদি আপনাকে না ছাড়ে? মানে? বললাম, মানেটা তো খুব সোজা। আপনি ওকে উত্তম মধ্যম যা দিয়েছেন, ওই বা সেগুলো চুপচাপ হজম করবে কেন? ছিনু, দাও তো একটি একটি করে গুনে গুনে সেগুলি ওকে ফেরত দিয়ে। তারপর উনি গিয়ে রসিদ কেটে আনুন, এক্সেস ভাড়া যা লাগে আমি দিচ্ছি। কুলটি পর্যন্ত তোমার যে একখানা টিকিট ছিল, সেটা কোথায়? এতক্ষণ পরে ছিনু মুখ তুলে চাইলে, জামার পকেটে হাত ঢুকিয়ে বললে, আমার কাছেই আছে। বলেই সে তার হাতের বোঁচকাটি নামিয়ে শতছিন্ন কোটের এ পকেট ও পকেট হাতড়াতে লাগলো। ঠিক সেই সময় ওদিকের প্ল্যাটফর্মে ডাউনের একখানা প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়ালো। রেল কর্মচারীটি বললে, দেখুন দেখুন, 5 ডাউন এসে গেল, দাঁড়ান মশাই, আমার চাকরিটা বজায় রাখি আগে। পৃষ্ঠা 21। এই বলেই সে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো সেই দিকে। ছিনু ততক্ষণে বের করেছে তার হলুদ রঙের টিকিটখানি। বললাম, থাক, ওটা রাখো তোমার পকেটে, উনি আর আসবেন না। ছিনু বললে, লোকটি পালিয়ে গেল বলে মনে হচ্ছে। হ্যাঁ, চলো স্টেশনের বাইরে গিয়ে তোমার সঙ্গে দুটো কথা বলি। কতদিন পরে দেখা হলো বলো তো? ছিনু তার বোঁচকাটি তুলে নিয়ে ধীরে ধীরে আমার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। বললে, বেঁচে থাকলে দেখা হয় তাহলে। আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। বললাম, ও কি ছিনু, তুমি আমাকে আপনি বলছো কেন? ছিনু বললে, বলবো না? কেন বলবে, কখনো বলেছ? ছিনু যেন এতক্ষণ পরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। বললে, ভয়ে ভয়ে বলছিলাম মিয়া সাহেব। দুখু মিয়া কেমন আছে ভাই? তার কি হয়েছে তুমি জানো? ছিনু বললে, শুনেছি সে নাকি পাগল হয়ে গেছে। যেদিন শুনেছিলাম সেদিন লুকিয়ে লুকিয়ে কি কান্নাই না কেঁদেছি। আচ্ছা ভাই, এখন কি করে সে? তোমাকে চিনতে পারে? বললাম, না, কাউকে চিনতে পারে না। পাশেই একটা চায়ের দোকান,
ছিনু আমাকে সেই দিকে নিয়ে গিয়ে বসালে। একটা বেঞ্চির ওপর পাশাপাশি বসলাম দুজনে। নজরুল সম্বন্ধে কত কথা সে জানতে চায়, কত রকমের কত প্রশ্ন, সে যেন আর শেষ হতে চায় না। যতদূর সম্ভব বলে চলেছি। মাঝখানে দোকানদার চায়ের দাম চাইলে, দিতে যাচ্ছিলাম। ছিনু আমাকে কিছুতেই দিতে দিলে না। পকেট থেকে পৃষ্ঠা 22 এক টুকরো ন্যাকড়ার একটা খুঁটের গিঁট খুলে পয়সা বের করে চায়ের দাম দিলে। জিজ্ঞাসা করলে, কিছু খাবে? বললাম, না। তুমি খাবে তো খাও। ছিনু বললে, না। কিন্তু 2 কাপ চা নিয়ে আমরা অনেকক্ষণ বসে আছি। এবার যদি আমরা না উঠি তো তাড়িয়ে দেবে। উঠতে হলো, কিন্তু আমাদের কথা তখনও শেষ হয়নি। ছিনু বললে, তোমরা ভাই কত বড় হয়েছ, যেখানে যাই সেইখানেই শুনি তোমাদের নাম। লোকে যখন বলে আমার বুকখানা তখন 10 হাত হয়ে যায়। কত লোকের কাছে আমি বলি তোমাদের কথা, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করতে চায় না। লোকের কথা ছেড়ে দাও, নিজের ছেলে পর্যন্ত বিশ্বাস করে না। কতটুকুই বা আমি তোমাদের জানি, কতদিনই বা ছিলাম তোমাদের সঙ্গে। কোনো দোকানে আমাদের বসা হলো না। বড় রাস্তার ধারে ধারে কথা বলতে বলতে চলেছি। বাজারের কোলাহল ছাড়িয়ে পূব মুখে চলেছি আমরা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে। পথের দুপাশে বড় বড় গাছ। বললাম, এসো বসি এই গাছের তলায়। ছিনু বললে, আমিও ভাবছিলাম বলি, কিন্তু বলতে সাহস হচ্ছিল না। গাছের নিচে মাটিতে বসলাম। বললাম, আমাদের কথা তো সবই শুনলে ছিনু, এবার তোমার কথা বলো। কথাটা শুনে ছিনু যেন অবাক হয়ে গেল। তার আবার কথা কি? পৈতৃক 10 বিঘে ধানের জমি, খড়ের চাল দেওয়া 3 মাটির ঘর, একটা গাই আর 2টি বলদ, চাষি মুসলমান গৃহস্থ, জনমজুর খেটে খাই। আমরা আবার মানুষ, তার আবার কথা। কলকাতা শুনেছি আজব শহর, কত জিনিস আছে দেখবার, তাই দেখলাম না আজ পর্যন্ত। পৃষ্ঠা 23। বললাম, আমার ঠিকানা লিখে দিচ্ছি, তুমি একবার এসো। বেশি দূর তো নয়। কবে কোন ট্রেনে আসছো জানিয়ে আগে একখানা চিঠি দিও, স্টেশন থেকে তোমাকে নিয়ে যাব। তোমার দুখু মিয়াকে দেখে আসবে। ছিনু বললে, সে তো আমাকে চিনতে পারবে না মিয়া সাহেব। বললাম, না, তা পারবে না, সে তো আমি সহ্য করতে পারবো না। ছিনু বললে, না, যাওয়া হবে না। একটা কাগজে লিখছিলাম আমার ঠিকানা। ছিনু বললে, দাও ওটা, রেখে দেবো বাড়িতে, দেখাবো সবাইকে। বললাম, না না ছিনু, একবারটি এসো কলকাতায়। ছিনু আমার ঠিকানাটি যত্ন করে তার পকেটে রাখতে রাখতে বললে, যেতে পারতাম, আমার বড় ছেলেটা যদি বেঁচে থাকতো। চাকরি করছিল ধানবাদে, 10-15 টাকা দিচ্ছিল মাসে মাসে, কিন্তু অত সুখ আমার কপালে সইল না। খবর পেলাম তার কলেরা হয়েছে, সেইখানেই গিয়েছিলাম, দেখতে পেলাম না। ছিনুর ঠোঁট দুটি থরথর করে কাঁপতে লাগলো, কথা বলতে পারছিল না। একটা ঢোক গিলে সামলে নিলে, তারপর বললে, পরশু রাত্রিরে শেষ হয়ে গেছে। আমাদের জাত ভাই ছিল সব, দিয়েছে মাটি দিয়ে। জিনিসপত্র বলতে কিছুই ছিল না, মেরে দিয়েছে। দিককে মানুষটাই গেল, তার আবার জিনিসপত্র। কাপড়ের পোটলাটি দেখিয়ে বললে, এই যা ছিল নিয়ে এলাম। নিজের গায়ের ছেঁড়া কোটটি দেখিয়ে বললে, থাকবার ভেতর ছিল এই কোটটি। আর পকেট থেকে পোস্ট অফিসের একটা পাস বই বের করে তার পাতা উল্টাতে উল্টাতে বললে, 13টি টাকা আছে। টস টস করে 2 ফোঁটা চোখের জল পড়ল পাস বইয়ের পাতায়। পৃষ্ঠা 24। বইটি বন্ধ করে পকেটে রাখলে। বললে, এ কি আর তুলতে পারবো আমি? দেবে না আমাকে, শাদি দিয়েছিলাম, বউ আছে, আর ছোট ছোট 2টো বাচ্চা আছে। থাকে যদি তো আমার কাছে খাইয়ে পড়িয়ে মানুষ করতে হবে আমাকেই। আমি যাব কলকাতায়, তবেই হয়েছে। দাও তোমার একটা সিগারেট দাও, খাই। সিগারেট ধরিয়ে ছিনু আবার বলতে লাগলো, কুলটিতে আছে তার ছোট ছেলে, রাজমিস্ত্রির কাজ বেশ ভালোই শিখেছে। সিমেন্ট মাটির ঢালাই করে কাজও করতে পারে, রোজ 4 টাকা 4.5 টাকা রোজগার। বউ আছে আর একটা মেয়ে আছে, আলাদা হেসেল, আলাদা রান্নাবান্না করে, বাপকে একটি পয়সাও দেয় না। আবার শুনছি নাকি কুলটিতে আর একটা বিয়ে করেছে,
সত্যি কিনা জানবার জন্য কুলটির টিকিট কেটেছিলাম, কিন্তু বড় ছেলেটার কথা ভাবতে ভাবতে এমনই উদাস হয়ে গেলাম যে কখন কুলটি পেরিয়েছি, সীতারামপুর পেরিয়েছি বুঝতেও পারিনি। আসানসোলে এসে হুঁশ হলো, নেমে পড়লাম। জিজ্ঞাসা করলাম, তুমি এখন বাড়ি যাবে কেমন করে ছিনু? দূরে একখানা মোটর বাস দাঁড়িয়েছিল। ছিনু আঙুল বাড়িয়ে সেই বাসটা দেখিয়ে বললে, আমি ওই বাসে চড়ে বসবো, নামবো একেবারে বাড়ির দরজায়। এই বলে সে তার পুঁচকাটি হাতে নিয়ে উঠে দাঁড়ালো। বললে, তোমার অনেক দেরি করিয়ে দিলাম মিয়া সাহেব, আর কদিনই বা বাঁচবো, তবু যাবার আগে একবার দেখা হলো। ছিনু তাড়াতাড়ি গিয়ে বাসে চড়ে বসলো। সেই ছিনু মিয়া, প্রিয়দর্শন, বলিষ্ঠ এক কিশোর ছাত্র, যার প্রতিটি কথায় মনের অন্ধকার কেটে যেত, প্রাণ খুলে হেসে বাঁচতাম। আজ এই শীর্ণ শোকাতুর বৃদ্ধের ভেতর আনন্দোচ্ছল প্রাণবন্ত সেই ছিনুকে খুঁজে পেলাম না। পৃষ্ঠা 25। কলকাতায় ফিরে এসেছি। ছিনুর কথা সবার আগে যাকে আমার জানানো উচিত, সেই বা কোথায়? সেও তো আত্মসমাহিত, নির্বিকার। এ কথা আমি বলবো কাকে? পৃষ্ঠা 26। 2। রানীগঞ্জের স্কুলে তখন আমাদের ক্লাস বসে দোতলায়। পশ্চিম দিকে বড় বড় জানলা। সেই খোলা জানলার পথে দেখলাম দলে দলে লোক ছুটছে রেল লাইনের দিকে। কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। স্কুলের ছেলে, ক্লাস ছেড়ে যেতেও পারি না। সবাই ভাবছে ছুটি হোক, ছুটি হলেই ছুটবো ওই দিকে। ছুটি হলো। বাইরে বেরিয়েই শুনলাম সাঁওতালদের একটা মেয়ে নাকি কাটা পড়েছিল ট্রেনের তলায়। তার মৃতদেহটা পড়ে আছে লাইনের ধারে। স্কুলের ছেলেরা অনেকেই গেল দেখতে, আমার কিন্তু একা যেতে মন সরল না। কিছুদিন ধরে যে কি হয়েছে, নজরুলের সঙ্গে দেখা না হলে বিকেলটা মনে হয় মাটি হয়ে গেল। নজরুল পড়ে শিয়ারশোল স্কুলে, আমি পড়ি রানীগঞ্জে। এক এক সময় আফসোস হয়, এক স্কুলে পড়লাম না কেন, কিন্তু উপায় নেই। পৃষ্ঠা 27। বাড়িতে বই খাতা রেখেই ছুটলাম। বাগানে গিয়ে দেখি পুকুরের শান বাঁধানো ঘাটের চত্বরে চিত হয়ে শুয়ে আছে নজরুল। দুহাত দিয়ে বুক বাজাচ্ছে, গুক গুক করে ডুগি তবলার বোল বলছে আর গান গাইছে। আমাকে দেখেই তার সঙ্গীত বন্ধ হয়ে গেল। উঠে বসেই বললে, অনেকক্ষণ এসেছি। বেশ করেছ, চলো। কোনো কথা বলবার অবসর না দিয়েই দুজনে ছুটলাম রেল লাইনের দিকে। মুসলমান পাড়ার ভেতর দিয়ে, শেকার সাহেবের বাংলো পেরিয়ে, অলিতে গলিতে এঁকে বেঁকে হাঁপাতে হাঁপাতে লাইনের ধারে গিয়ে যখন পৌঁছলাম, দেখি সব ভো ভো, কেউ কোথাও নেই। গোটা কতক ছাগল চড়ছে শুধু লাইনের ওপর। কাকেই বা জিজ্ঞাসা করি? নজরুল তো দুহাত তুলে ধেই ধেই করে নাচতে নাচতে গান ধরে দিলে, আহা কি দেখালে হরি, শ্যামের বামে রায়কিশোরী। কাঠের স্লিপারের ওপর পা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। ও মশাই, শুনছেন? এক ভদ্রলোক লাইন পার হচ্ছিলেন ছাতি মাথায় দিয়ে। তাঁকেই জিজ্ঞাসা করলাম, এখানে একটা মেয়ে কাটা পড়েছিল জানেন? জানি। কি হলো বলতে পারেন? পুলিশ তাকে তুলে নিয়ে গেছে অনেকক্ষণ। ব্যাস, খতম হয়ে গেল আমাদের অভিসার যাত্রা। সামনে এগরা যাবার পাকা রাস্তা, রাস্তার দুদিকে বড় বড় গাছ। পৃষ্ঠা 28। লাইন থেকে নেমে সেই রাস্তায় গিয়ে দাঁড়ালাম। কোথায় যাব ভাবছি। নজরুল বললে, আমি আর হাঁটতে পারছি না। বসলাম। গাছের তলায় কচি কচি ঘাস গজিয়েছে, শাখায় প্রশাখায় পত্রে পল্লবে, মাথার উপর আকাশ দেখা যায় না। ছায়া স্নিগ্ধ জায়গাটি বড় মনোরম। ঘাসের উপর নজরুল শুয়ে পড়ল। শুয়ে শুয়ে বুক বাজিয়ে আবার শুরু হলো তার সঙ্গীত চর্চা। গাছের তলায় দুজন পাশাপাশি শুয়ে হঠাৎ মোটরের হর্নের শব্দে চমকে উঠলাম। চেয়ে দেখি পথের উপর একটা মোটর এসে দাঁড়িয়েছে, হুড খোলা মোটর। যিনি চালাচ্ছিলেন তিনি ইংরেজ। আমাদের দিকে তাকিয়ে কি যেন তিনি বললেন চেঁচিয়ে চেঁচিয়ে। নজরুল বললে, আমাদের ডাকছে। এগিয়ে গেলাম, কিন্তু কি যে বলছেন ভদ্রলোক এক বর্ণ বুঝলাম না। সেকেন্ড ক্লাসে পড়ছি, ছাপা বই পড়তে পারি, মানেও বুঝি কিছু কিছু, কিন্তু খাস ইংরেজের কথা বুঝবার ক্ষমতা তখনও হয়নি। নজরুল তাকাচ্ছে আমার দিকে, আমি তাকাচ্ছি তার দিকে।
গাড়ির পেছনে কম বয়সী যে মেয়ে দুটো বসেছিল তারা তখন মুখ টিপে হাসছে। সাহেবের পাশে যে ভদ্রমহিলা বসেছিলেন তিনি গাড়ির দরজা খুলে নামলেন, আমাদের কাছে এসে বললেন, ছেলে সকল এসনসোল কেরুর বলিতেছি। নজরুল বলে উঠল, দে গরুর গা ধুইয়ে। তা এতক্ষণ বলতে হয় মা ঠাকুরুন? এবার মা ঠাকুরুনের পালা। তিনি কিছুই বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। বললাম, ভুল পথে চলে এসেছেন আপনারা। নজরুল বললে, পিছু হটে গিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরতে হবে। পৃষ্ঠা 29। বাংলা জানা মেম সাহেব ভেবেছিলেন এবার সবই বুঝতে পারবেন, কিন্তু ভুল কথাটা তখন তার মাথায় ঢুকে গেছে। এখনো আমার মনে আছে কি বিপদেই না পড়েছিলাম সেদিন। আমি যত বলি ভুল হয়েছে আপনাদের, উনি তত বলেন, নো, ভুল আমার হইতে পারে না। তার সে কি রাগ! প্রথমে বুঝতে পারিনি তার রাগের কারণটা, পরে বুঝেছিলাম। ভদ্রমহিলা ভেবেছিলেন আমি বুঝি তার বাংলা ভাষার ভুলের কথা বলছি। তাঁরও দোষ নেই। যতই তিনি উত্তেজিত হয়ে ওঠেন, একদিক থেকে যুবতী মেয়ে দুটো খিলখিল করে হেসে ওঠে, আর একদিক থেকে আমাদের দুর্বোধ্য দেশি ভাষায় নজরুল টিপ্পনি কাটতে থাকে। শেষে অতি কষ্টে গ্রামার বাঁচিয়ে বাঁচিয়ে ইংরেজি বলে মেম সাহেবকে বুঝিয়ে দিতে হলো, ইউ হ্যাভ কাম হিয়ার বাই মিস্টেক মেম সাহেব, ইট ইজ আওয়ার রানীগঞ্জ, ইট ইজ নট আসানসোল। নজরুল বললে, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড ক্যাচ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এইবার বাঁধল আর এক বিপদ। কোথায় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কোন দিকে? অথচ সেই রাস্তা ধরেই তাঁরা এসেছেন। হাত বাড়িয়ে আঙুল বাড়িয়ে লেফট বলে রাইট বলে এদিকে ঘুরে ওদিকে ঘুরে কিছুতেই তাদের যখন বুঝিয়ে দিতে পারলাম না, মেম সাহেব নিজেই তখন তার মীমাংসা করে দিলেন। হাত ধরে আমাদের দুজনকে তুলে নিলেন তাঁর গাড়িতে। পথ দেখিয়ে তাদের নিয়ে যেতে হবে, ধরিয়ে দিয়ে আসতে হবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গাড়িতে চড়তে পেয়ে আমাদের সে কি আনন্দ! মোটর গাড়ি তখন আমাদের ওদিকে একরকম নেই বললেই হয়। পৃষ্ঠা 30। গাড়ি ঘুরিয়ে নেওয়া হলো। আমরা দুজন বসেছি সুমুখের সিটে, সাহেবের পাশে। মেম সাহেব গিয়ে বসলেন পেছনে তাঁর দুই কন্যার সঙ্গে। তখন সন্ধে হয়ে গেছে, শহরের পথে কেরোসিনের বাতি জ্বলেছে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সেখান থেকে খুব কাছে নয়, অনেকখানি পথ। যাবার সময় না হয় মোটরে গেলাম, কিন্তু ফেরবার পথে নজরুলকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, আসবে কেমন করে? পায়ে হেঁটে। বললাম, অনেক রাত্রি হয়ে যাবে। নজরুল বললে, হোক না। বললাম, তোমার কি? তোমাকে তো কেউ কিছু বলবে না, আমাকে কৈফিয়ত দিতে হবে, খুব বকবে। নজরুল বললে, তাহলে অত দূর গিয়ে কাজ নেই। নামবার ইচ্ছা তারও ছিল না, আমারও ছিল না, কিন্তু বাধ্য হয়ে নামতে হলো। ফিডার রোডের উপর খাঁড়শুলের মাথায় গাড়ি থামালাম। বললাম, এবার আপনারা সোজা চলে যান, গিয়ে যে রাস্তায় পড়বেন সেইটাই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। সোজা বাঁদিকে চলে যাবেন। যেখানে দেখবেন রাস্তার দুপাশে বড় বড় বাড়ি ঘর, দোকান পসরা, হাট বাজার, সেইটাই জানবেন আসানসোল। এই বলে আমরা নামলাম গাড়ি থেকে। এইবার ধন্যবাদ দেবার পালা। তখন আমরা স্কুলের ছাত্র, তখন বুঝতে পারিনি, এখন বুঝেছি জাতি হিসেবে ইংরেজ অতি ভদ্র। আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে অনায়াসে গাড়ি ছুটিয়ে তারা চলে যেতে পারত। আমরা কতটুকু উপকারই বা করেছি তাদের, তাদেরই গাড়িতে চড়ে শুধু তাদের পথ দেখিয়ে দিয়েছি। এই কৃতজ্ঞতার ঋণটুকু তারা পরিশোধ না করে দিয়ে সেখান থেকে নড়ল না। পৃষ্ঠা 31। সাহেব নামলো, মেম সাহেব নামলো, এমনকি মেয়ে দুটিও নামলো গাড়ি থেকে। তারপর প্রত্যেকে আমাদের হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে বললে, থ্যাংক ইউ। ভদ্রমহিলা শুধু হ্যান্ডশেক করে ক্ষান্ত হলেন না, সবার শেষে দুহাত দিয়ে তিনি আমাদের হাত দুটি বুকের কাছে টেনে নিয়ে স্নেহাদ্র স্বরে উচ্চারণ করলেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড। তারপর জনবিরল সেই শহরতলির পথের উপর দিয়ে স্বল্পালোকিত ও সন্ধ্যার অন্ধকারে গাড়িখানি অদৃশ্য হয়ে গেল। জীবনে আর কোনোদিনই তাদের সঙ্গে দেখা হবে না জানি। ভিন্ন জাতি, ভিন্ন ভাষা, সম্পূর্ণ অপরিচিতা, অনাত্মীয়া এই ভদ্রমহিলা। তবু এই মুহূর্তটি আজও অবিস্মরণীয় হয়ে আছে আমার জীবনে। বাড়ি ফেরার পথে নজরুল বলেছিল, ইংরেজিটা শিখতে হবে,
সেকেন্ড মাস্টার বলেছিলেন, ইংরেজি শিখতে হলে ইংরেজি খবরের কাগজ পড়ো, আর স্কুলের লাইব্রেরি থেকে ইংরেজি গল্পের বই নিয়ে গিয়ে পড়বার চেষ্টা করো। আমাদের বাড়িতে আসতো দুখানা ইংরেজি কাগজ, ইংলিশম্যান আর হিন্দু প্যাট্রিয়ট। কয়েকদিন চেষ্টা করলাম পড়বার, কিন্তু ভালো লাগলো না। হিন্দু প্যাট্রিয়ট খুলে ছবি দেখতাম শুধু। স্কুলের লাইব্রেরি থেকে বই আনতে আরম্ভ করলাম, 2-4 পাতা পড়ি, আর শক্ত কথার মানে বুঝবার জন্য ডিকশনারি খুলি। এমনি করে অভিধান খুলে মানে বুঝে বুঝে গল্পের বই পড়তে ভালো লাগে না। বই আনি আর ফেরত দিই, আবার আনি, আবার ফেরত দিয়ে আসি। বই আর আনবো না বলে প্রতিজ্ঞা করে লাইব্রেরিতে সেদিন গিয়েছিলাম বই ফেরত দিতে। পৃষ্ঠা 32। লাইব্রেরিয়ান ভদ্রলোক লজ্জায় ফেলে দিলেন। বইখানা ফেরত নিয়ে বললেন, হ্যাঁ, এমনি করেই পড়তে হয়, পড়ে পড়ে আলমারি প্রায় সাফ করে আনলে। এইবার মেরে কোড়েলি ধরো। এক গাদা ছেলের মাঝখানে এই কথা শুনে খালি হাতে ফেরা হলো না। বললাম, দিন একখানা, মেরি কোড়েলেই দিন। ভেন্ডেটা নিয়ে বাড়ি ফিরলাম। নজরুলের কাছে গিয়ে দেখি সেও দুখানা বেশ মোটা মোটা বই এনেছে তাদের স্কুল থেকে। বই দুখানার নাম আজ আর আমার মনে নেই। আমি যদিই বা অতি কষ্টে মেরি কোড়েলি প্রায় শেষ করে এনেছিলাম, নজরুল তার বইয়ের পাতাও কোনোদিন উল্টে দেখেনি। প্রায়ই দেখতাম বই দুখানা তার ডুগি তবলার কাজ করছে। মোটা বই, বাজাবার সুবিধা হয়েছিল ভালো। এই শ্রুতিগ্রন্থটি দৃষ্টিহীন এবং কালি লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে রেকর্ড করা হয়েছে। এর কোনো বাণিজ্যিক ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।